ওকে, তো এখন যে দুইটা এই টপিক সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সো এখন এই প্রত্যাবর্তী বা রিভার্সিবল, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা ইররিভার্সিবল। ওকে, সো রিভার্স করা, মানে রিভার্স এই টার্মটার সাথে তো অবশ্যই পরিচিত, যদিও মানে বাংলা টার্ম যেটা হচ্ছে প্রত্যাবর্তী, এটা না আসলে রিভার্স করা অবশ্যই শুনছো। রিভার্স মানে তোমার মানে বিপরীতকরণ আর কি করা। সো প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল যে প্রসেস গুলো হচ্ছে, যে প্রক্রিয়া একবার ঘটার পরে সেটা আবার তোমার বিপরীত মুখী হয়ে আবার ফেরত আসতে পারে। সো এই টাইপের প্রক্রিয়াগুলো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এখন এইগুলা তোমার কি বলবো, মানে এখন বইয়ের ভাষায় যদি, এখন বইয়ের ভাষায় যদি দাও তাহলে এটা হচ্ছে যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে এই যে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি স্তরে তাপ, কাজ এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান এবং বিপরীতমুখী হবে। মানে এইটা এই যে, এটা আমাদের ধরো যে তোমার সোর্স, তো সোর্স থেকে এইখানে একটা জিনিস রূপান্তরিত হয়ে তোমার এই এখন বি হইলো, এটা হচ্ছে তোমার রেজাল্ট। এখন এইসব যেহেতু তোমার তাপগতীয় যে প্রক্রিয়া, সো এখানে তাপগতীয় প্রক্রিয়ায় পি, ভি অথবা টি এর কিন্তু চেঞ্জ হবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে। আবার এইসব এই প্রক্রিয়া এই যেগুলো আবার তোমার বিপরীতমুখী হয়ে এখানে ব্যাক করবে। এখন এইখানে যে তোমার চেঞ্জ গুলো হবে, এইগুলো হবে সম্মুখমুখী। এই প্রক্রিয়ার মান সমান হবে কিন্তু, মানে সরি, মানে হ্যাঁ, মান সমান হবে, জাস্ট এইটা একটা প্লাস হলে একটা মাইনাস হবে, এটা বুঝছো? এখন মানে ধরো যে তোমার বাহ্যিক পরিবেশে কোনো তোমার কোথাও কোনো ধরনের শক্তি অপচয় হবে না, তাহলে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে যে বরফকে তুমি যদি এখন তরলে পরিণত করতে চাও, তোমার অবশ্যই কিছু পরিমাণ হিট দেওয়া লাগবে না, প্লাস হিট, এটা হচ্ছে হুম। যে বরফ। এখন মানে তুমি এটা এমন একটা পরিবেশের মধ্যে বা এমন একটা পরিবেশ সৃষ্টি করলা যেখানে তোমার 1 জুল পরিমাণও তাপ কোথাও অপচয় হবে না পরিবেশে। তাহলে এখন এই যে এই সেম এই পানিটাকে তুমি যদি সেম বরফে নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে ওই পানি থেকে ওই পরিমাণ তাপ শোষণ করে তা নেওয়া লাগবে না, কারণ তাপ শোষণ করে হুম। নিলেই তো এটা তোমার পানি থেকে বরফে পরিণত হবে। সো এইটা হচ্ছে এই টাইপের প্রক্রিয়া, এই যেগুলো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তবে প্রত্যাবর্তী প্রক্রিয়া তোমার এই কখনোই স্বতঃস্ফূর্ত ভাবে হয় না। এখন মানে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে তুমি একই সাথে এই দুইটা প্রক্রিয়া তুমি কখনোই পাবা না। মানে ধরো যে আহ, তোমার একটা অনেক পাহাড় থেকে তোমার যদি কোনো একটা পাথর যদি যে পড়ে, বা এটা পাহাড় না, যে কোনো একটা উঁচু জায়গা থেকে কোনো একটা শক্ত জিনিস যদি পড়ে, পড়লে কি হবে, যে যে জায়গায় হিট করবে ওই জায়গায় তোমার শব্দ উৎপন্ন হবে, এবং ওই জায়গার তোমার টেম্পারেচার একটু হলেও বৃদ্ধি পাবে না, মানে যে জায়গায় সে হিট করবে হুম। একটা বড় জিনিস। হুম। তো এইখানে তোমার কি হইলো যে ওই যে তোমার পাথরটা পড়ার কারণে শব্দ শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন হইলো, কারণ এই পাথরটা নিচে পড়ছে। এখন ওই পাথরটা ও- ও- ওই জায়গায় রেখে আমি যদি অন্য কোনো জায়গা থেকে সেম পরিমাণে শব্দ শক্তি এবং তাপ শক্তি এনে পাথরটার উপর দেই, ওই ওই পাথরটাকে আবার তার পূর্বের জায়গায় ফিরে যাবে? না। যাবে না। সো মানে এখন যেহেতু যাবে না, মানে এটা তোমার প্রত্যাবর্তী যে প্রক্রিয়া না। আবার ধরো যে তুমি মানে এই তুমি ফ্রিজের মাধ্যমে বা একটা সিস্টেমের ভিতরেই
মানে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আসলে হওয়া লাগবে একটা সিস্টেমের মধ্যে। এখন তুমি যদি কিছু পরিমাণে পানি তুমি ফ্রিজের মধ্যে নিয়ে গেলে বরফ করলা, আবার ওই বরফটা বাইরের পরিবেশে নিয়ে এসে এই তুমি যে পানিতে পরিণত করলা, এটা কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া না, ওইটা একটা সিস্টেমের মধ্যেই মানে হওয়া লাগবে। এটা ফ্রিজের মাধ্যমেই তোমার দুইটা কাজ হওয়া লাগবে, অথবা বাইরের পরিবেশের মাধ্যমেই দুইটা কাজ হওয়া লাগবে। এরকম কি সম্ভব? না। এরকম কিন্তু সম্ভব না। মানে আবার এই ধরো যে তুমি মানে একটা শক্তি এই যে একটা শক্তি খরচ করে, মানে যেমন আমাদের বিদ্যুৎ শক্তি ব্যয় করে আমাদের লাইট জ্বলতেছে, ফ্যান এই চলতেছে। এখন এখানে তো অবশ্যই বিদ্যুৎ শক্তিটা ব্যয় হচ্ছে, তো বিদ্যুৎ শক্তির মাধ্যমেই লাইটটা জ্বলতেছে। এখন আমি যদি অন্য কোনো মাধ্যমে লাইট জ্বালাই, তাহলে কি বিদ্যুৎ শক্তিটা আবার উৎপন্ন হবে সেম পরিমাণে কারেন্ট? না। এগুলো কিন্তু সম্ভব না। মানে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে সবগুলোই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া দেখা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে যা এই যে ঘটে সবগুলোই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, তাহলে এখানে সংজ্ঞাটা আছে, এই যে যেসব পরিবর্তন বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না সেগুলা অপ্রত্যাবর্তী যে যে এগুলা সবগুলো এখানে তোমার আরো কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, এগুলো তুমি নিজে পড়লে এগুলো বুঝবা। আর এখানে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীর মধ্যে এই পার্থক্য দেয়া আছে, এটা অবশ্যই এটা এটা পড়বা। এখন দেখো, এই যে অ- অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, মানে এটা নিজে নিজেই হয়। নিজে নিজে হয় বলতে ওই তো বললাম তোমার, যে পাথরটা পড়ে যে শব্দ এবং তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বাট এর বিপরীতটা কিন্তু করা সম্ভব না। আবার সেম সিস্টেমের সেম সিস্টেমের মধ্যে তোমার একটা বরফ যখন পানিতে পরিণত হচ্ছে, তুমি তো সেম সিস্টেমের মধ্যেই ওইটাকে পানি থেকে বরফে পরিণত করতে পারবে না, তোমাকে অন্য কোনো সিস্টেমের আবার সহায়তা নেওয়া লাগবে। সো তখন কিন্তু সেটা স্বতঃস্ফূর্ত থাকবে না, তখন সেটা হবে অস্বতঃস্ফূর্ত বা বাইরের কোনো মাধ্যমে সাহায্য নিচ্ছ। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা সবসময় এখানে যে কি হচ্ছে, তোমার স্বতঃস্ফূর্ত নয় বা অস্বতঃস্ফূর্ত। আর যেটা অপ্রত্যাবর্তী, এটা যেহেতু একবারই হয়, এটা স্বতঃস্ফূর্ত। এগুলো এমনিতে এটা খ নম্বরের জন্য এটা পড়বা। ওকে, তো প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী সম্পর্কে এটা বুঝছো আশা করি, হ্যাঁ। এখন এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কার্নো চক্র বা কার্নোট সাইকেল। এখানে বিশাল একটা সংজ্ঞা এখানে দেয়া আছে। আচ্ছা, এখন কার্নো চক্র আসলে কি, বা এই যে তোমার এই কার্নোর, এইখানে কার্নো চক্রের মাধ্যমে এইটা হচ্ছে এটা এইটা একটা সায়েন্টিস্টের নাম হচ্ছে সাদি কার্নো। ওকে, আর এনার যে নামের স্পেল এটা হচ্ছে কার্নট, হচ্ছে তোমার ইংলিশ নামের স্পেলিং, বাট এটা তোমার যেটা প্রোনাউন্সিয়েশন এটা হচ্ছে কার্নো। ওকে, তো আমরা তো একটু আগেই তো পড়লাম যে আমাদের বাস্তবে যেসব তাপ ইঞ্জিন পাওয়া যায় ওইগুলার কোনোটারই এই যে দক্ষতা 100% হওয়া তোমার কখনোই সম্ভব নয়। এখন আমরা সর্বোচ্চ পরিমাণে কাজ আমরা পাইতাম, আমরা যদি 100% দক্ষতার কোনো ইঞ্জিন যদি তৈরি করতে পারতাম, তাহলে আমরা অবশ্যই সর্বোচ্চ পরিমাণে কাজ পাইতাম। কারণ যদি তোমার দক্ষতা 100% হয়, তাহলে যে পরিমাণ তাপ সরবরাহ করব পুরোটাই কাজে রূপান্তর করা সম্ভব। বাট এই রকমের কোনো ইঞ্জিন আসলে সম্ভব না। এখন এই যে বিজ্ঞানী এই যে কার্নো যে ইঞ্জিনটার পরিকল্পনা এই যে করছেন, উনি এমন একটা ইঞ্জিনের পরিকল্পনা করছিলেন যেটার ওই দক্ষতা উনি 100% বানাতে চাইছিলেন আসলে, বাট এইটা পরবর্তীতে সম্ভব হয় নাই। মানে এটা তো সম্ভব না আসলে। এখন উনি যে ওই পরিকল্পনা এই যে করছেন, ওইটার ওই ধরনের ইঞ্জিনের দক্ষতা আমাদের নর্মাল যেগুলো ইঞ্জিন আছে ওইসব
ইঞ্জিনের থেকে একটু পরিমাণে বেশি, বাট উনি পরিকল্পনা এই যে করছিলেন যে একদম 100% দক্ষতার একটা ইঞ্জিন বানাবেন, বাট ওইটা পরবর্তীতে আর সম্ভব হয় নাই। বাট ওনার পরিকল্পনা, আহ ওনার পরিকল্পনা এবং ওনার এই যে ওনার থিওরি অনুযায়ী যে তোমার সাইকেল বা মানে এনার একটা সাইকেল আছে, এই সাইকেলের মাধ্যমে ওই ইঞ্জিনটা আসলে ডিজাইন করা হয়েছে। তো এইটা ইঞ্জিন তোমার যেগুলো নর্মাল ইঞ্জিন আছে তার থেকে দক্ষতা এই তো কিছু পরিমাণে বেশি আছে, 100% না হলেও নর্মাল ইঞ্জিন থেকে ইনার ইঞ্জিনের দক্ষতা একটু বেশি আছে। ওকে। তো এই যে কার্নো চক্র, যে চক্রের উপর ভিত্তি করে এই কার্নোর ইঞ্জিন ডিজাইন করা হয়েছে, এইখানে আগে সংজ্ঞাটা পড়ো। যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে, তাকে কার্নো চক্র বলে। কার্নো চক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে একটি নির্দিষ্ট চাপ, আয়তন এবং তাপমাত্রা হতে আরম্ভ করে সমষ্ণ প্রসারণ, ঋতুদ্রবীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, ঋতুদ্রবীয় সংকোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ তাপ গ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। ওকে। তুমি এই এই অংশটুকু আবার একবার এই পড়ো। এই- এই- পড়ছো এটা? এটা পড়ছো? হ্যাঁ, পড়ছি। ওকে। তো এখন এইখানে এনার যে কার্নো চক্র বা কার্নো ইঞ্জিন, এটা আসলে চারটা এইখানে চক্রের মাধ্যমে পুরো কার্নো চক্রটা মেনটেন করা হয়। এখন এই যে তোমার কার্নো চক্র যে চারটা ধাপ আছে, কার্নো চক্রর যে চারটা ধাপ আছে, একটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে, সমষ্ণ প্রসারণ। এর পরেরটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এর পরেরটা হচ্ছে সমষ্ণ সংকোচন। আর এই শেষেরটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো এখন এই যে তোমার যে প্রথম যে দুইটা স্টেপ আছে, এই দুইটা স্টেপে হচ্ছে তাপ গৃহীত হয়। আর পরের যে দুইটা স্টেপ এখানে তাপ বর্জিত। এখন এইখানে মূলত প্রথম দুইটা স্টেপ না, ফার্স্ট স্টেপে মূলত তাপ গ্রহণ করা হয়, কারণ 2 নাম্বার স্টেপ তো রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়তে তো কোনো তাপের গ্রহণ বা বর্জন আসলে যে ঘটে না, বাট এটাকে ইন জেনারেল আর কি বলা হয়। এখানে মূলত তাপ গ্রহণ হয় সমষ্ণ প্রসারণে এবং তাপ ছেড়ে দেওয়া হয় সমষ্ণ সংকোচনে। এই রুদ্ধতাপীয়র সাথে তো তাপের কোনো সম্পর্ক নাই, কারণ এখানে তাপ তো জিরো। ওকে। তো এখন এই প্রসেস গুলো কি, এগুলো আমরা একটা একটা করে এখানে খেয়াল করি। ওকে। তো ফার্স্ট যেটা, এটা সরি, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। ওকে। তো এখন খেয়াল করো, সমষ্ণ প্রসারণ, এখানে গ্রাফ গুলোই আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই সমষ্ণ প্রক্রিয়ায় গ্রাফ কিরকম হয় এই সেটা তো জানোই। এটা যদি পি হয়, এটা যদি ভি হয়, সমষ্ণ এখানে সংকোচন বা প্রসারণ মানে এটা মাথায় রাখবা, এটা হচ্ছে মানে তোমার আ- আয়তনের সংকোচন অথবা এই যে
এটা এই সংকোচন বা প্রসারণ বলতে বোঝায় মূলত আয়তনের চেঞ্জ আর কি। তো এখন সমষ্ণ প্রসারণ বলতে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে না। So, আয়তন বৃদ্ধি পাইলে তোমার গ্রাফটা এই পয়েন্ট থেকে শুরু হবে, এইখানে এসে শেষ হবে, এরকম হবে না এই গ্রাফটা? তো এটা হ্যাঁ। হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট এ। তো এখন এটা যেহেতু সমষ্ণ গ্রাফ, এইখানে কে কনস্ট্যান্ট থাকবে, এইখানে কনস্ট্যান্ট থাকবে টি। তো এই গ্রাফের পুরো পয়েন্টে হুম। তোমার টি হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই পয়েন্টে আমরা ধরে নিলাম যে চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1, আর এইখানে চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2। তো এখন এইখানে যেহেতু সমষ্ণ গ্রাফ, সো অবশ্যই পি এবং ভি এ চেঞ্জ হবে, বাট টি চেঞ্জ হবে না। সো এইখানে এখন দেখবা যে অনেক বইয়ে এটা এইভাবে লেখা, P1 V1 T1, আর এই পয়েন্টটাকে লেখা হচ্ছে P2 V2, এটাও T1। সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, কারণ এর দুই পয়েন্টেই তো T1 হবে অবশ্যই, কারণ এটা সমষ্ণ গ্রাফ। তো সমষ্ণ গ্রাফে টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, বাট আয়তন এবং তাপের চেঞ্জ হবে। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপের যে গ্রাফটা এটা। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এটা হচ্ছে রুদ্ধতাপীয়। ওকে, সো রুদ্ধতাপীয় গ্রাফ যে সমষ্ণ গ্রাফের থেকে একটু বেশি ঢাল, এর এর বেশি একটু আমরা খারাপ। হ্যাঁ, আমরা এটা এটা জানি। তো রুদ্ধতাপীয় তো কিন্তু পি এবং ভি এর গ্রাফ হয়। তো এটা হচ্ছে সেকেন্ড, সরি এটা আমি এই যে 3 নাম্বার কেন লিখছি, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, আমরা আগে গ্রাফগুলো আগে এই শেষ করি, তারপর এখন এখানে 4টা ধাপের জন্য 4টা গ্রাফ আছে, এবং পরবর্তীতে 4টা গ্রাফকে একসাথে করে একটা গ্রাফ আঁকানো হয়। ওকে, মানে এটা ফার্স্ট পয়েন্ট সমষ্ণ প্রসারণ, এবং ফার্স্ট পয়েন্ট তোমার যেখান থেকে শেষ হবে আসলে সেইখান থেকেই সেকেন্ড পয়েন্ট শুরু। ওকে, তো এখন রুদ্ধতাপীয় তোমার প্রসারণের এই গ্রাফটা হবে অবশ্যই একটু বেশি, এই যে খাড়া টাইপের এইরকম হবে। ওকে, তো এখন এইটা আমাদের ছিল কোন পয়েন্ট বলো তো? এই যে আমি তো বললাম, আচ্ছা সরি, এখানে তো পয়েন্টের নাম দেয়া হয় নাই। এটা হচ্ছে বি। ওকে, তাহলে এই পয়েন্টটা আসলে কোন পয়েন্ট হবে? বি পয়েন্ট হবে না, কারণ বি। এই প্রথম ধাপটা যেখান থেকে শুরু এটা সেইখান থেকে শেষ। আর আমরা ধরলাম এটা সি। তাহলে তাহলে বি তে P2 V2 T1 ছিল। সি তে তো অবশ্যই এইখানে যেহেতু এটা হচ্ছে প্রসারণ, সো যেহেতু আয়তন চেঞ্জ হচ্ছে অর্থাৎ চাপেরও চেঞ্জ হবে, P3 V3। এটা এখন কি হবে, এই যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সো টেম্পারেচারও কিন্তু চেঞ্জ ঘটবে। তো এখানে T2 হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এর পরের যেটা ধাপ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। এখন এখানে খেয়াল করো, এখন সংজ্ঞাটাই যদি এখানে আমরা যদি আসি, সংজ্ঞায় এখানে যে একটা জিনিস এখানে বলা আছে যে কার্যচক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসগুলো এখানে ঘটানো হয়। তো তাহলে তোমার কার্যচক্র একটা হচ্ছে তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। তো এখন এইগুলা যদি প্রসেস গুলো যদি প্রত্যাবর্তী হয়, তো সমষ্ণ প্রক্রিয়ায় যেভাবে প্রসারণ এই যে ঘটছে, ঠিক তার উল্টো দিকে সংকোচনটা এই যে ঘটবে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো আছে। এটা যেহেতু তোমার প্রত্যাবর্তী, তো একটা যেভাবে হবে আর একটা ঠিক তার এই বিপরীত দিকে হবে। ওকে,
তাহলে আমি এটা দেখো এমনিতে আঁকি, এই যে এটা হচ্ছে তোমার সমষ্ণয় প্রসারণের গ্রাফ ছিল। সেম ভাবে তোমার সংকোচনের এই যে গ্রাফটাও হবে আসলে এইরকমই। বাট এইখানে তোমার এখানে ছিল V1, এইখানে V2। এখন এখানে যেহেতু আয়তন বৃদ্ধি পাইছে তোমার প্রসারণের গ্রাফে, তো গ্রাফের ডিরেকশনটা কোন দিকে হবে? সামনের দিকে হবে। আর এইখানে এই যে কি হবে বলতো, আয়তন চাপ সব সেম থাকবে কিন্তু, বাট এইখানে তোমার গ্রাফের ডিরেকশনটা হবে উল্টো দিকে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন আমি এটা একটু এগুলো মুছে দিয়ে একটু এটা এই ভালোভাবে আঁকাই। বাট এইটা যেহেতু আমাদের 3 নাম্বার পয়েন্ট, আমি যদি এখানে তোমার ডিরেকশন গুলো দিয়ে দিই, এই গ্রাফের ডিরেকশন সামনের দিকে, এরও হচ্ছে ডিরেকশন সামনের দিকে। বাট সমষ্ণ সংকোচনের তোমার ডিরেকশন সেম ভাবেই এটাই হবে। এইটা তোমার ডিরেকশন হবে অবশ্যই উল্টো দিকে। সো এইটা ছিল কোন পয়েন্ট? এটা সি পয়েন্ট না, কারণ 2 নাম্বারটা যেখান থেকে শেষ হবে, 3 নাম্বারটা সেইখান থেকে শুরু। V3, V3, এটা কি E2? এইটা তাহলে কোন পয়েন্ট আমরা দিব? ডি পয়েন্ট। পিভি এর গ্রাফ এইখানে তোমার যদিও আসলে এই যে দুইটাই সেম, বাট এই 4টা পয়েন্টের জন্য এখানে এই যে P4 V4 দেওয়া হয়, বাট এখানে চেঞ্জ গুলো আলটিমেটলি সেম হবে। মানে P1 থেকে তোমার P2 তে যাইতে বা V1 থেকে V2 তে যাইতে যে পরিমাণ চেঞ্জ হয়েছে, P3 থেকে P4 এ আসতে এবং V3 থেকে V4 এ আসতে সেম পরিমাণে চেঞ্জ হয়েছে। এইগুলো আশা করি ক্লিয়ার এখন। যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, সো এখন তো এখানে টেম্পারেচারে চেঞ্জ হবে না, সো এটা T2ই, এইটা থাকবে এটা। এগুলো আশা করি এটা বুঝছো। আর 4 নাম্বার যেটা আছে এটা আছে রুদ্ধতাপীয় সংকোচন। তো খেয়াল করো, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সেম জিনিস। এখানে কি হবে? এর মতোই এই যে তোমার এই গ্রাফটা খাড়া হবে। আর হচ্ছে যে এখানে এইটা কোন পয়েন্ট? এই এইটা হবে, এটা হচ্ছে ডি থেকে শুরু। এটা এই কোন পয়েন্ট হবে এটা? এই বলো তো। এটা হচ্ছে এ পয়েন্টটাই, কারণ এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা যেইখান থেকে শুরু হবে আবার সেইখানে এসে শেষ হবে। এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া ছিল। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু যেইখান থেকে শুরু হবে সেইখানে এসে শেষ হয়। তো এটা হচ্ছে তোমার লাস্ট যেহেতু ধাপ, সো এটা যেহেতু এ থেকে শুরু হয়েছে আবার এতে এসে শেষ হবে। এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। তো তোমার ডি এর জন্য কি ছিল? ডি এর জন্য ছিল P4, D4, D2। আর এতে ছিল কত? P1, V1, P1, এবং এর ডিরেকশনটা উল্টো দিকে, যেহেতু এটা সংকোচন হয়েছে পিবি। সো দেখো এইখানেও কিন্তু টেম্পারেচারের চেঞ্জ আছে, যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সো অবশ্যই টেম্পারেচারের চেঞ্জ হবে। সো ডি তে ছিল T2, এখানে T1। ওকে। এখন এইখানে এই যে তোমার যে 4 নাম্বার স্টেজ, এখানে T1 বড় না T2 বড়, বলো তো দেখি। বলো। P1। T1 রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন হইলে কাজ হবে নেগেটিভ, ডিইউ হবে পজিটিভ। ডিইউ পজিটিভ মানে টেম্পারেচার বাড়বে। হ্যাঁ, এখানে T1 বড়। আচ্ছা দাঁড়াও এইখানে, হ্যাঁ এখানে T1 এই বড়। ওকে। এখন যেটা ওভারঅল গ্রাফ
মানে এই চারটা মিলে যে গ্রাফটা হবে। ওকে, সো ফার্স্ট যে পয়েন্টটা হবে এটা হচ্ছে এইখান থেকে শুরু, এ, এটা হচ্ছে পি। তারপরে রুদ্রতাপীয় এই যে প্রসারণ এর চেয়ে একটু খাড়া, এটা হবে এইখান থেকে শুরু, বি, সি। তারপরে সমষ্ণ সংকোচন, এইটাও ওই গ্রাফে সমান্তরাল হবে, সি, ডি। আর লাস্ট, লাস্ট আবার ডি থেকে এতে যাবে, এটা হবে বি, সি এই গ্রাফের সমান্তরাল। সো এটা এটা সমান্তরাল, এটা এটা সমান্তরাল। এইটা হচ্ছে ফাইনাল যে কার্ণচক্রের যে গ্রাফটা, এটা বুঝছো? এই গ্রাফটা এখানে কিন্তু চারটা ধাপ আছে। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। সো কোন ধাপে কি হয়, কিভাবে হয় সবগুলাই এখানে বলছে, আশা করি বুঝছো। এবং এর তোমার ডিরেকশন হচ্ছে এটা এইদিকে, এটা সামনের দিকে, এটা উল্টো দিকে, এইটা উল্টো দিকে। এখন যেটা সমষ্ণ প্রক্রিয়া তোমার, সেইখানে কিউ 1 পরিমাণ তাপ গৃহীত হবে, আর সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় কিউ 2 পরিমাণে তাপ বর্জিত হবে। আর এখানে রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা আছে 2 এবং 4, এদের সাথে তোমার তাপের কোনো ধরনের সংযোগ নাই। এটা আশা করি এটা বুঝছো। ওকে, তো এইটা যদি বুঝে থাকো, কার্নো ইঞ্জিনের দক্ষতা। তো এখন এই যে তোমার কার্নো ইঞ্জিনের যে দক্ষতা, যে কোনো ইঞ্জিনের এই যে তোমার দক্ষতা কি হবে, কাজ ডিভাইড বাই গৃহীত তাপ না? এখন এখানে কাজ কি? কাজ হচ্ছে কিউ 1 পরিমাণ তাপ গ্রহণ করছে, কিউ 2 পরিমাণ তাপ ছেড়ে দিছে। তাহলে তার দক্ষতা হবে এটা। ওকে, তাহলে এটা হচ্ছে 1/Q2 - Q1। আমরা তো এই সূত্রটা অলরেডি শিখে আসলাম, বাট কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা জিনিস আছে। এটা হচ্ছে যে তোমার এই সূত্রটা মনে আছে না? NRT লন, এই লন লন ভি ভি টু টু বাই বাই ভি ভি ওয়ান ওয়ান হ্যাঁ, এটা আশা করি এটা মনে আছে। ওকে, এখন আচ্ছা, এটা যদিও এই যে এটার প্রমাণ আছে, বাট এটা আমি এটা না শিখাই, এটা শিখাই কোনো লাভ হবে না এইখানে। এটা জাস্ট লিখে রাখো। কার্নো ইঞ্জিনের জন্য Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1। এইটার এই যে প্রমাণ আছে, এটা কই থেকে আসলো এটা এই জেনে খুব একটা লাভ হবে না, তুমি এটা জাস্ট মুখস্থ রাখবা। সো Q2/Q1 ডিভাইড বাই T2/T1। সো যদি এটা হয় তাহলে এই সূত্রটাকে আমরা Q2/Q1 এর জায়গায় অবশ্যই T2/T1 লিখতে পারি। সো এখন এই তিনটে সূত্রই কিন্তু কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য হবে। ওকে, এগুলো একটু লিখে নাও, এই সূত্রগুলা।
ওকে, এখন এই যে এখানে ফার্স্ট ম্যাথটা এখানে খেয়াল করো। একটি কার্নো ইঞ্জিন 1500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে, এখন মানে এই যে কিউ ওয়ান কি ছিল, কিউ ওয়ান ছিল তুমি উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করবা না, তাহলে টি ওয়ান কি হবে? টি ওয়ান হবে উৎসের যে তাপমাত্রা, এটা তো এমনিতে বোঝা যাচ্ছে, নাকি এখানে লিখে দিব? এখানে লিখে দিব টি ওয়ান হচ্ছে উৎসের এই তাপমাত্রা, আর টি টু হচ্ছে তোমার যেইখানে তাপ আর কি বর্জন করবে, মানে গ্রাহকের তাপমাত্রা। এগুলো সূত্র জাস্ট মুখস্থ রাখবে, এগুলো প্রমাণ প্রমাণ এগুলো লাগবে না। ওকে, এখন তাহলে টি ওয়ান এইখানে কি হবে? টি ওয়ান হবে 1500 কেলভিন। আর কিউ ওয়ান কত? কিউ ওয়ান হচ্ছে এত জুল তাপ শক্তি গ্রহণ করে, তার মানে এটা গৃহীত তাপ কিউ ওয়ান, এবং তাপ গ্রাহকে এত জুল তাপ শক্তি বর্জন করে কিউ টু, এত জুল। তো এখন এই যে তোমাকে যে গ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে, মানে টি টু বের করতে বলছে, তো এখন এখন তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? কিউ টু বাই কিউ ওয়ান, ইউটিউব বাই ইজ টি টু ইকুয়াল। বাই কিউ ওয়ান। তো এখানে সবকিছুই দেয়া আছে। তুমি যদি টি টু এর মানটা বের করো, এখানে পাবা 300 কেলভিন। ওকে, এখন হচ্ছে দক্ষতা বের করার জন্য তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, কিউ টু বাই কিউ ওয়ান অথবা টি টু বাই টি ওয়ান, যে কোনো একটা ইউজ করবা, সেম অ্যান্সারই আসবে। এটা আসবে 80%। এখন এখানে কি হবে? একটি তাপীয় ইঞ্জিনের কার্যকর বস্তু প্রতিবার উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে, কাজ সম্পন্ন করার পর তার 70% তাপ বর্জন করে। তার মানে কিউ টু সমান হচ্ছে কিউ ওয়ান এর 70%। এর এই এর দক্ষতা এখান থেকে বের করবা, খুবই সহজ। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400 কেলভিন তাপমাত্রার উৎস থেকে, মানে টি ওয়ান দেওয়া, 840 জুল তাপ গ্রহণ করে শীতল আধারে এত জুল তাপ বর্জন করে, 630 জুল। সো ইটার মান বের করতে বলছে, টি টু এর মান বের করতে বলছে। তো সেম ম্যাথটা তো আমরা একটু আগেই তো সলভ করলাম। এইখানে এই সূত্র দিয়ে টি টু বের করবা, তারপর দক্ষতা বের করবা। এই এই এগুলো পারবা না? পারবো। ওকে, খুবই সহজ জিনিস এগুলা। হুম। আচ্ছা, এটা পড়ো। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপগ্রাহকে থাকে, তখন এর কর্মদক্ষতা 50%। আচ্ছা, ইটার মান দেওয়া 50%, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপগ্রাহক, মানে আমরা জানি ইটা সমান 1 - টি টু বাই টি ওয়ান, এটা না? ওকে, হুম। এখন এখানে খেয়াল করো, ইটার মান 50%, মানে এটা হচ্ছে 0.5। টি টু হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, আর হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে, তাহলে টি টু এর মান হচ্ছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা আশা করি বুঝছো। এটা হচ্ছে 300 কেলভিন। আর তাপ উৎসের তাপমাত্রা এইখানে এই যে কত হবে? তাপ উৎসের এইখানে তাপমাত্রা হবে, এটা হবে 300/0.5, মানে 600 কেলভিন।
ওকে, এখন বলছে যে 60% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। ওকে, তাহলে এখন আমি যদি এটা 60% করতে চাই, মানে ইটার মান হবে 0.6, 1 মাইনাস, আমার যেহেতু গ্রাহকের তাপমাত্রা নিয়ে কিছু বলে নাই, সো গ্রাহকের তাপমাত্রা তো সেমই থাকবে, মানে 300 কেলভিন। আর T1 ড্যাশ, এটা আসবে কত, এটা হচ্ছে 300 / 0.4। তার মানে এইখানে T1 ড্যাশের মান আসবে 750 কেলভিন। তাহলে তাহলে তোমার এই যে কত বাড়াতে হবে, 750 - 600, 150 কেলভিন, এটা বুঝছো? হুম। আচ্ছা, তুমি এটা নিজে ট্রাই করিও। আর আমি তোমাকে এই যে এখন টেস্ট পেপার দিয়ে দিচ্ছি, এগুলা প্র্যাকটিস করিও। তো আজকে এখানে থাক, আর এগুলা এগুলো প্র্যাকটিস করে তারপরে কালকে পড়লে কি শেষ হবে চ্যাপ্টার? আচ্ছা, আমি ট্রাই করবো কালকের মধ্যে শেষ করে দেওয়ার। তো এইটুক থাক, এগুলা তুমি টেস্ট পেপার দিয়ে দিবে, এখন এগুলা প্র্যাকটিস করিও। আচ্ছা। ঠিক আছে।